সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আর এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আয়ান আব্দুল্লাহ। আয়ান আব্দুল্লাহ, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে কেন লড়ছেন, শুরুতে একটু বলতেন? দেখুন, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ার অন্যতম কারণ হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে ভয়েস রেইজ করা। আমি যখন একটা প্যানেলে কাজ করব তখন হচ্ছে প্যানেলের একটা পারপাস থাকতে পারে, প্যানেলের অনেকের অনেক মত এবং মতানৈক্য থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি আমি একক বা স্বতন্ত্রভাবে কাজ করতে চাই তাহলে আমার ভয়েস এবং শিক্ষার্থীরা যেটা বলতে চাই, অ্যাকচুয়ালি আমার প্রত্যাশা আমি যেন শিক্ষার্থীদের সমুচ্চারিত কণ্ঠস্বরটা হতে পারি। শিক্ষার্থীদের মধ্য থেকে যে কণ্ঠটা উঠে আসবে সেটা যেন আমি প্রশাসনের কাছে নিয়ে যেতে পারি। এই জন্য গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক শব্দটাকে আমরা যেভাবে ইউজ করবো, যে অধিকাংশ শিক্ষার্থীর যে চাওয়াটা থাকবে, শিক্ষার্থী সবার তো সমান চাওয়া থাকবে না। গণতন্ত্র আর একটা বিষয় আপনি ফলো করবেন বা একটা ন্যারেটিভ আছে যেটা হচ্ছে সংখ্যালঘু যারা, তাদের স্বার্থহানি হয়। তো মনে করেন যে 100 জনের মধ্যে 51 জন যেই পক্ষে মত দিবে সেটা নিয়ে আমার প্রশাসনের কাছে যেতে হবে। এখানে 49 বা 49 জনের মতামতকে আমার পেছনে ফেলে যেতে হবে। তো এই জায়গা থেকে অধিকাংশ মানুষ যে মতামতটা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে বলে মনে করি। তো আমি যেন শিক্ষার্থীদের ওই কণ্ঠটাকে প্রশাসনের কাছে নিয়ে যেতে পারি, এর জন্য যেন আমার পেছনে কোনো পিছুটান না থাকে, আমার পেছনে কোনো মাদার পার্টির কোনো ভয় ভীতি কাজ না করে বা তাদের পারপাস সার্ভ করতে হবে এমন কোনো ইন্টেনশন না থাকে। সেজন্য আমি বিশ্বাস করি যে এককভাবে কাজ করলে আমি শিক্ষার্থীদের পক্ষে বেশি কাজ করতে পারবো। ইভেন আমি যদি এককভাবে কাজ করতে যে ওই প্যানেলের ষড়যন্ত্রের মুখোমুখি হই, তখন আমি নিজেকে ডাকসু থেকে সরাই এনে আমি শিক্ষার্থীদের কাতারে চলে আসবো এবং শিক্ষার্থীদের পক্ষে ভয়েস রেজ করবো সেখানে। ঠিক আছে, আপনি প্রচারণা চালাচ্ছেন, রেসপন্স পাচ্ছেন কেমন? জি, আমি তফসিল ঘোষণার পর আমি যখন মনোনয়নপত্র কিনি এবং আমি নিজেকে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পোস্টে পদপ্রার্থী করার জন্য ঘোষণা দেই, তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার বন্ধু, কাছের জুনিয়র এবং দূরের ছোট ভাই যারা আছে, তারা সবাই আমাকে খুব ভালো ইতিবাচক সাড়া দিচ্ছে এবং তারা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে এবং আমার মধ্যে সব সম্ভাবনা দেখতেছে। তো আমি চাই তারা যে আমার কাছে যে প্রত্যাশা রাখছে, আমি সেই তাদের প্রত্যাশা পূরণের জন্য ফিল্ডে আসি। যদি শিক্ষার্থীরা আমাকে মনে করে যে আমি তাদের কণ্ঠস্বর হয়ে প্রশাসনের কাছে ভূমিকা রাখতে পারবো, তাদের দাবি দাওয়াকে আমি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবো, তাহলে তারা আমাকে নির্বাচিত করবে এবং আমি তাদের কাঁধে কাঁধ মিলে কাজ করার প্রচেষ্টা অব্যাহত রাখবো। আপনি জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন? হ্যাঁ, জুলাই অভ্যুত্থানে আমাদের অবদান ছিল। আমরা জানি যে অধিকাংশ প্রার্থী, আমরা বলতে পারি প্রায় সব প্রার্থী জুলাই যোদ্ধা কিংবা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, আপনিও নিয়েছেন। তো আপনার ভোট চাওয়ার একটা জায়গা আছে, সবারই আছে, আপনার মতো সবারই আছে। সেই জায়গায় আপনি কেন মনে করছেন যে শিক্ষার্থীরা আপনাকে বেছে নেবে, অন্যদেরকে বেছে নেবে না? দেখুন, শিক্ষার্থীরা কাকে বেছে নেবে এটা শুধুমাত্র শিক্ষার্থীদেরই উপর দায়িত্ব। শিক্ষার্থীরা তাকেই বেছে নেবে আমার বিশ্বাস, যারা তাদের প্রতি যেই দায়বদ্ধতা সেটাকে পালন করতে পারবে। আমাদের দেওয়া হাজার হাজার প্রতিশ্রুতি আছে, কেউ কেউ প্রতিশ্রুতির পাহাড় করে ফেলছে, আসলে তা কতটুকু বাস্তবায়ন যোগ্য আমরা চাইলেই তো সব করতে পারি না। আমাদের বা ঢাকা বিশ্ববিদ্যালয়েরও তো কিছু প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা রয়েছে। সো আমরা চাইলেই তো সব করতে পারি না, আমাদের প্রতিশ্রুতির পাহাড় গড়েও তো লাভ নেই। সো আমি শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে পারবো কিনা, তাদের ভোটটা আমি আমানত হিসেবে নিচ্ছি, তাদের দেওয়া প্রতিশ্রুতিকে আমি সর্বোচ্চ বাস্তবে রূপদান দিতে পারবো কিনা, এটা আমি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করতেছি। এবং শিক্ষার্থীরা যদি বুঝে থাকে এবং তারা যদি মনে করে যে আমি তাদের জন্য কাজ করব, আমি তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতি নির্ধারণের প্রশাসনের কাছে তাদের যে একটা কণ্ঠস্বর সেটাকে নিয়ে যেতে পারবো, তাহলে শিক্ষার্থীরা আমাকে অবশ্যই পছন্দ করবে। এখন শিক্ষার্থীরা কাকে পছন্দ করবে একান্ত শিক্ষার্থীদের দায়িত্ব। আমি নির্বাচিত হয়ে যাচ্ছি এমনটা কখনোই সম্ভব না। আমি তো নির্বাচনের আগে নির্বাচিত হয়ে যাচ্ছি ঘোষণা দিতে পারি না, তাহলে তো সেটা নির্বাচনের আগে ফল প্রকাশ হয়ে যাচ্ছে। শিক্ষার্থী বান্ধব কি কি কাজ করেছেন আপনি ইতিমধ্যে এই নির্বাচনের আগে? নির্বাচনের আগে শিক্ষার্থী বান্ধব কাজ, যখন যে কোনো আন্দোলন সংগ্রাম, সেখানে আমি শিক্ষার্থীদের পক্ষে বা যেটা যৌক্তিক আন্দোলন শিক্ষার্থীদের পক্ষে থাকার চেষ্টা করছি এবং থেকেছি, তাদের পক্ষে ভয়েস রেজ করেছি। আমি চেয়েছি শিক্ষার্থীদের বা আমিও তো শিক্ষার্থী, আমাদের যে যৌক্তিক চাওয়া এটা যেন পূরণ হয়ে আসে। শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে আপদে নিজেকে তাদের সামিল করার চেষ্টা করেছি এবং তারা যখন আমাকে স্মরণ করেছে বা আমাকে স্মরণ না করলে আমি নিজ থেকে চেষ্টা করে তাদেরকে রিচ করার চেষ্টা করেছি। সো আমি বিশ্বাস করি আমি নিজেকে তাদের যে প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রতিশ্রুতি
পালনে অঙ্গীকারবদ্ধ থাকবো এবং আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আমি নিজে আছে বলে আমি মনে করি। তাই শিক্ষার্থীদের কাছে আমি এই প্রত্যাশা রাখি যে তারা যদি আমাকে যোগ্য মনে করে তাহলে তারা আমাকে ভোটটা দিবে। বিশ্ববিদ্যালয়ে অসংখ্য সমস্যা রয়েছে, আমরা জানি বিগত দিনে সেই সমস্যাগুলো আরো প্রকট আকার ধারণ করেছে। সেই জায়গা থেকে উঠে এসে অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে ইতিমধ্যে 5 আগস্টের পরে, আমরা জানি। কিন্তু তারপরেও সমস্যার সংখ্যা অসংখ্য। এর মধ্যে সবচেয়ে কোন বিষয়টাকে আপনি বেশি প্রাধান্য দেবেন যদি নির্বাচিত হতে পারেন, বা শিক্ষার্থীদের কাছে কোন প্রতিশ্রুতি সবচেয়ে বেশি বড় ফলাও করে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন? আচ্ছা, দেখেন, যুগের সাথে তাল মিলায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল আমরা কিন্তু আসলে ততটুকু পারিনি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। বিভিন্ন সময় বিভিন্ন পার্টির একটা প্রভাব থাকার কারণে হয়নি। ইভেন সরকারের দিকে যদি তাকাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে উপহার দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। সো একটা বিশ্ববিদ্যালয় একটা দেশকে এনে দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়টা আসলে দেশ থেকে কতটুকু পেয়েছে এটা আমাদের একটা হিসাবের বিষয়। তো যুগে যুগে তাল মিলিয়েও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তনটা চাইছিলাম সেটা আসলে সম্ভব হয়নি। এখন প্রকট সমস্যার আসলেই শেষ নেই, অনেক সমস্যা। আমি যেহেতু একটা স্পেসিফিক সম্পাদক বিষয় নির্বাচন করতেছি, সো এই জায়গায় আমার কিছু কাজ করতে হবে এবং আমি এই জায়গায় কাজ করতে অঙ্গীকারবদ্ধ। যেমন মুক্তিযুদ্ধের যে ইস্যুটা, মুক্তিযুদ্ধের ইস্যু যদিও শিক্ষার্থীদের সাথে অতপ্রতভাবে মিশে নেই, যেটা হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশা বা শিক্ষার্থীদের সঙ্গে মিশে আছে কোনগুলো, যেটা হচ্ছে তাদের একাডেমিক পরিবেশে সমস্যা করতেছে। তারা সুন্দরভাবে পড়ালেখা করতে পারতেছে না, তারা তাদের দিন যাপন নিরাপদে করতে পারতেছে না। এইগুলো হচ্ছে তাদের এখন ফোকাসিভ প্রবলেম। যেমন আবাসিক সংকট, যেটা আমি যদি নির্বাচিত হতে পারি আমার প্রথম দায়িত্ব হবে প্রতিটা প্রথম বর্ষের শিক্ষার্থী এসেই যেন সে তার শিক্ষার পরিবেশ ফিরে পায়, সে যেন একটা নিশ্চিত থাকার জায়গা পায়, তার একাডেমিক পরিবেশটা যেন সেই রকমই হয় যেরকমটা হলে সে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও কিছু সমস্যা আমরা দেখতে পাই। ইভেন শিক্ষকদের সাথে কখনো কখনো কথা বলে সিনিয়র শিক্ষকরা এমনটাও বলে যে আসলে শিক্ষক নির্বাচিত হওয়ার পর তাকে যে ট্রেনিং দেওয়ার যে প্রসেসটা সেটা না হলে অবশ্যই সে প্রথমে এসেই ভালো অ্যাপ্রোচে টিচিং দিতে পারে না। সো আমি যদি নির্বাচিত হতে পারে আমি এই বিষয়ে জোরদার করব যে আমাদের যে প্রথম বা প্রাথমিক পর্যায়ে যে টিচারগুলো নির্বাচিত হবে বা বিশ্ববিদ্যালয়ে জয়েন করবে তারা যেন একটা মিনিমাম ট্রেনিং নিয়ে আসে, যেটা হচ্ছে স্টুডেন্টরা তাহলে ক্লাসে বোর হবে না বা তার লেকচারটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে। তারপর আবাসিক সংকটে যেটা বললাম, আবাসিক সংকটটা যদি মোকাবেলা করতে পারে তাহলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে। আর সবচেয়ে বড় যে সমস্যা, আমাদের বিশ্ববিদ্যালয়টা আসলে আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, কিন্তু অক্সফোর্ডের দিকে তাকালে দেখি শুনশান নিরাপত্তা বেষ্টিত একটা বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষার্থীরা কিভাবে বাঁচবে, কিভাবে চলাফেরা করবে তারাই নির্ধারণ করে। একদম পড়ালেখার মতো একটা পরিবেশ, গবেষণা ধর্মী একটা জায়গা, জ্ঞান বিতরণ করার মতো একটা জায়গা। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে তাকাইলে যে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে চলাফেরা করবো এটা নির্ধারণ করতেছে আমাদের আশেপাশের পরিবেশ। ভ্রাম্যমান যাত্রীরা সেখানে যাতায়াত করতেছে, আমরা শিক্ষার্থীরা কিভাবে বের হব, কিভাবে আসবো যাব, এটা তাদের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ইভেন বিচ্ছিন্ন কিছু ঘটনা আপনি দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যা করে চলে যাওয়া হচ্ছে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার শিকার হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই হুমকি। শিক্ষার্থীরা এটার জন্য খুবই ভীত সব্যস্ত থাকে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দেখবেন পাগল বা উন্মাদ যারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্স ঘটাচ্ছে, যেটা মেয়েরা ভয় পাচ্ছে, মেয়েদের দিকে তেড়ে আসতেছে। সো আমি চাইবো যে এই সমস্যাগুলো সমাধানের জন্য যখন আমরা প্রশাসনের কাছে যাই, প্রশাসন আমাদেরকে একটা কথা বলে যে এটা সিটি কর্পোরেশনের রাস্তা। আমার প্রশ্ন হচ্ছে আইন তো মানুষের প্রয়োজনে, মানুষ যখন প্রয়োজন ফিল করছে তখনই আইন সৃষ্টি করছে। একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলা হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে উপহার এনে দিছে। সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বা পড়ালেখার নিরাপত্তা বিধানের জন্য কি সিটি কর্পোরেশনের রাস্তার মালিকানা পরিবর্তন করা যায় না? চাইলেই হয়তো যাই, সিটি কর্পোরেশনের একটা বা দুটা রাস্তার মালিকানা পরিবর্তন করে অন্য দিক দিয়ে ঘোরা দিক না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষার পরিবেশ পাক, নির্বিঘ্নে চলাচল করতে পারুক। ঠিক আছে, কিন্তু একটি বিষয় দেখতে হবে যে আপনার এমন কোনো আইন যদি করা সম্ভব না হয়, ধরেন যে রাস্তাগুলো বা সে যে সড়কগুলো আছে এগুলো অতি জরুরি এবং জনগুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য, দেশের জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য, সেক্ষেত্রে আসলে বিকল্প ওয়ে তো আছে। আপনারা এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো এই বিষয়টি চিন্তা করে না কেন? তাদের যে বেদখল জমি আছে সেটি তারা উদ্ধার করে তারা বিকল্প ওয়ে তো তৈরি করতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে, এটা নিয়েই আমাদের কথা।
এটা নিয়ে আমাদের ভয়েস রেইজ হবে। যদি এটা আসলে আমি যেটা বললাম যে আসলেই সম্ভব না হয়, সিটি কর্পোরেশনের এই রাস্তার মালিকানা পরিবর্তন করা আসলে যদি সম্ভব না হয়, এর বিকল্প একটা পথ তো বের করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো এবার এরকম অনিরাপদে থেকে তারা পড়ালেখা নির্বিঘ্নে চালাতে পারবে না, জীবনযাপন সুন্দরভাবে করতে পারবে না। আমাদের প্রতিদিন ঘুম ভাঙার পরে আমরা ভাবে আজকের দিনে যেন অ্যাক্সিডেন্টটা না হয়, আজকের দিনে যেন কোনো দুর্ঘটনার শিকার আমরা না হই। তাহলে এর বিকল্প হিসেবে আমাদের কঠোর নিরাপত্তা বিধান করতে হবে। যদি খুবই জরুরি হয় তাহলে জরুরি গাড়িগুলো প্রবেশ করবে এবং তাদের জন্য আলাদা একটা ওয়ে বা আলাদা একটা রাস্তা বা আলাদা একটা সাইট সিলেক্ট করে দেওয়া হোক, যেখান দিয়ে তারা যাতায়াত করতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেভাবে বহিরাগত ট্রান্সপোর্ট গুলো যাতায়াত করে, এটা আমাদের জন্য আসলেই খুবই হুমকির। আমরা কিভাবে রাস্তা পার হব, এটাও একজন শিক্ষার্থী রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়ার সময়, সেটা হোক ভিসি চত্বর হোক টিএসসি, এপাশ থেকে ওপাশে যাওয়ার সময় তার 5 থেকে 7 মিনিট আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি নিরাপদ নয়, কেননা একেবারে পাবলিকলি ঢাকা বিভিন্ন পাবলিক প্লেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই ব্যাপারটা আপনি আরো বেশি জোরালো দেখবেন শুক্র এবং শনিবারে এটা পার্কে পরিণত হয়, এমন ভাবে পরিণত হয় যে এখানে কে শিক্ষার্থী আর কে বহিরাগত এটা বোঝার সুযোগ থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যানজট লেগে যায়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নেই এরকম, ভেতরে এরকম কখনোই দেখা যায়। শুনশান নিরাপত্তায় তারা চলে এবং তারা তাদের নিজেদের নিরাপত্তা পায়, পড়ালেখার পরিবেশ পায়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিরাজমান করতেছে না। সো আমি নির্বাচিত হলে অবশ্যই এই ব্যাপারে আমি সোচ্চার হব। এটাও শিক্ষার্থীদের একটা গণতান্ত্রিক চাওয়া, যেহেতু আমার পোস্ট মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সহ শিক্ষার্থীদের যে কোনো গণতান্ত্রিক চাওয়া হোক ছোট হোক বড়, সেটাকে আমি তাদের কাছ থেকে নিয়ে ভয়েসটাকে আমি প্রশাসনের কাছে রেজ করতে চাই এবং প্রশাসনের কাছে আমি তুলে ধরতে চাই এটা শিক্ষার্থীদের জন্য সমস্যা হচ্ছে, এটার একটা সমাধান আপনারা বের করবেন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি যে প্রচারণা করছেন, আপনার কোথাও কোনো প্রতিবন্ধকতা, কোনো সমস্যা, বড় দলগুলো কোনো সমস্যা সৃষ্টি করছে কিনা? দেখুন, বড় কোনো দল কোনো সমস্যা সৃষ্টি করেনি এবং আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন প্রোপাগান্ডা আসতেছে আমার নামে যে আমি এটা সার্ভ করতেছি, আমি ওটা সার্ভ করতেছি, বা এর পারপাস সার্ভ করতেছি, ওর পারপাস সার্ভ করতেছি। তারপর হচ্ছে আমি যখন আমার হলপাড়া অঙ্গনে আমি প্রচারণা চালাইতে যাই, তখন একটা গোষ্ঠী আমাকে বিভিন্নভাবে কথা বলা, বিভিন্নভাবে আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করতেছিল, এভাবে যে ও কারো পারপাস সার্ভ করতে যাচ্ছে, ও আসলে নির্বাচিত হলে আমাদের ঝামেলা হতে পারে, এরকম বিভিন্ন কথা আসতেছে। বাট এটাকে আমি আমার শক্তি হিসেবে দেখতেছি, যেহেতু আমাকে নিয়ে ভয় পাচ্ছে বা সমালোচনা হচ্ছে, দ্যাট মিনস আমি মনে হয় কিছু করতেছি বা শিক্ষার্থীরা হয়তো আমাকে রেসপন্স করতেছে বা সাড়া দিচ্ছে। সো আমি আমার জায়গা থেকে যে আমাকে কে বাধা দিল, এই বাধাকে আমি শক্তি হিসেবে ধরি। দ্যাট মিনস আমি কিছু করতেছি যেটা তাদের জন্য ভয় সৃষ্টি করতেছে, তাদের এই ভয়টাই আমার জন্য শক্তি যে আমি হয়তো কিছু করতে পারবো। সো কাদা ছুড়াছুড়ি বাধা দেওয়া এটা থাকবেই, যেহেতু অনেকগুলো প্যানেলে নির্বাচন হচ্ছে। সো যারা মানসিকভাবে হীন এবং মানসিকভাবে দুর্বল, তাদের কাজই এটা বা তাদের অস্ত্রই এটা যে ওকে ট্যাগিং করা বা ওকে ব্যাশিং করা বা ওকে চাপিয়ে দেওয়া, যাতে করে ও বসে যায় আমরা উঠে আসি। সো এটাকে যদি আমাকে কেউ ট্যাগিং করে বাধা দেয়, এটাকে আমি কখনোই প্রতিবন্ধকতা হিসেবে দেখি না, এটাকে আমি আমার শক্তি হিসেবে দেখি। আপনি কোন প্রার্থীকে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন, কোন প্যানেলের বা কোন প্রার্থীকে? দেখুন, আমি আসলে কাউকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছি না, আমি কাউকেই ওইভাবে কঠোর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি না। তবে হ্যাঁ, এটা সত্য যে নির্বাচনের মাঠে কঠোর প্রতিযোগিতা হবে, কিন্তু কার সাথে হবে, এটা কে ভালো করবে, এটা এখন পর্যন্ত আমি ওইভাবে বিবেচনা করতেছি না। এবং আমি আমার জায়গায় কাজ করে যাচ্ছি, আমি নিজেকে শক্তিশালী করতে চেষ্টা করতেছি, যতটুকু আছে আরো বেশি শক্তিশালী করতে চেষ্টা করতেছি। আমি কাউকে আমার সবচেয়ে কঠিন বা সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে তার সাথে আমি একটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় যেতে চাচ্ছি না এবং যাবো না। আমি এবং সে বা আমার আমার পোস্টে 17 জন আছে প্রার্থী, আমরা 17 জনে একটা সুস্থ প্রতিযোগিতায় থাকবো। তারপর স্টুডেন্টরা যাকে চাবে, আমাদের মধ্যে থেকে যাকে তাদের পছন্দ হবে, যাকে মনে হবে যে আমাদের পক্ষ হয়ে ও কাজ করতে পারবে, স্টুডেন্টরা তাকেই চুজ করবে। আমি স্টুডেন্টের উপরে এই দায়িত্বটা ছেড়ে দিতে চাই, আমি কাউকে চ্যালেঞ্জ হিসেবে দেখতেছি না। স্টুডেন্টরা এই সিদ্ধান্তটা স্টুডেন্টের উপরে আমি সম্পূর্ণভাবে ছেড়ে দেব। প্রশাসনের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা কিভাবে দেখছেন এখন পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যখন তফসিল ঘোষণা হয়েছে তারপর থেকে একটা উৎসবমুখর পরিবেশ চলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হবে, শিক্ষার্থীদের মাঝেও একটা উৎসবমুখর পরিবেশ, যে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে, তারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের পক্ষে কথা বলবে, সিনেটে যাবে, সিনেটে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে তাদের পক্ষে কথা বলবে। সো সবকিছু মিলা তাদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ কাজ করতেছে। এবং যেহেতু অনেক বড় একটা ইলেকশন, যেটাকে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হচ্ছে, এই ইলেকশনটা যেহেতু অনেক বড়, সো এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কাদা ছোড়াছুড়ি থাকতে পারে। তাছাড়া এটা অনলাইনে বেশি দেখা যাচ্ছে, অফলাইনে আমরা ফিল্ডে খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি, যে বিভিন্ন প্যানেল, একাধিক প্যানেল যেহেতু আছে এবং একাধিক প্রার্থী, সবচেয়ে বেশি প্রার্থী সম্ভবত এবার ইলেকশন করতেছে এবং প্রার্থী সরাসরি
এক প্রকার প্রার্থী ছাড়াছাড়ি। তো এত প্রার্থীর মধ্য থেকেও যে এটাই কোনো তো প্রকার গণতন্ত্রের ঝামেলা হচ্ছে না। সৌন্দর্য। হ্যাঁ, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে যে যার মতো কাজ করতেছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না, বরং তার প্রতিযোগী যে তাকে সে উইশ করতেছে, তার সঙ্গে কৌশল বিনিময় করতেছে এবং একে অন্যকে অভিনন্দন জানাচ্ছে অথবা ওয়েলকাম জানাচ্ছে। এটা খুবই সুন্দর। এইভাবেই হয়তো একদিকে কাদা ছড়াছড়ি চলছে, অন্যদিকে সৌহার্দ্যতা। সৌহার্দ্যতা চলছে। সো এই পরিবেশটা খুবই সুন্দর, গণতান্ত্রিক সৌন্দর্য বজায় আছে। আমরা প্রত্যাশা রাখি যে নির্বাচনের আগ পর্যন্ত এবং নির্বাচনের দিন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তী সময়ে প্রশাসন তাদের এই ভূমিকা অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের প্রার্থীদের ভোট দিতে পারবে এবং প্রার্থীরা যারা নির্বাচিত হবে নির্বিঘ্নে শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে পারবে। আপনি নির্বাচন সামনে রেখে আপনার ভোটারদের প্রতি আহ্বান কি থাকবে? নির্বাচন সামনে রেখে আমার ভোটারদের প্রতি আহ্বান থাকবে যে যেহেতু ডাকসু ইলেকশন, বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবীরা পড়ালেখা করে, তো তাদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন তাদের প্রতিনিধিকে তারাই তো বেছে নেবে, যেন তারা খুব বিবেচনা করে, কৌশলে বা বিবেচনা করে তাদের যোগ্যতম প্রতিনিধিকেই তারা বের করতে পারে। এমন কাউকে বের করবে যে বা যারা তাদের পক্ষে কণ্ঠস্বর হিসেবে কাজ করতে পারবে। এমন কাউকে বের করবে সে স্বতন্ত্র হলেও যদি কোনো প্যানেলের চাপ থাকে সে যেন প্যানেল থেকে সরে এসে তাদের পক্ষে দাঁড়াইতে পারে, তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে পারে। তারা যেন এমন প্রার্থী বের করে। তাদের কাছে আমার এমন দাবি থাকবে যে তোমরা এমন প্রার্থী বের করে এনো যেটা তোমাদের জন্য কল্যাণকর হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে। পাশাপাশি আপনার প্রশাসন এবং নির্বাচন কমিশন এদের প্রতি আহ্বান কি থাকবে? প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকবে তারা যেন এরকম লেভেল প্লেইং ফিল্ডটাই বিরাজ করতে পারে এবং নির্বাচনের আগ পর্যন্ত এটাই রাখতে পারে এবং তাদের কাছে আমাদের প্রার্থী হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার, যে নির্বাচনে কোনো কারচুপি থাকবে না, যে নির্বাচন শেষ হওয়ার পরে সবাই বলবে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পাদন হয়েছে, শিক্ষার্থীরা যাদের চেয়েছে তারাই এখানে নির্বাচিত হয়েছে, অন্য কেউ এখানে নির্বাচিত হতে পারেনি বা কাউকে জোর দেখিয়ে কোনো দল বা মতের পারপাস সার্ভ করার জন্য কারো দিক বা কাউকে খুশি করার জন্য কাউকে এখানে উঠিয়ে আনা হয়নি, যাবেও দেওয়া হয়নি। এইটাই প্রত্যাশা। একেবারে সবশেষ প্রশ্ন হলো যে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানান নাকি সেনা মোতায়েন চান? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানানোর কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা পড়ালেখা করে। সেনা মোতায়েন তখনই হবে যখন একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা থাকে না, সর্বোচ্চ মেধাবী এবং সুশৃঙ্খল শিক্ষার্থীরা থাকে। তো এখানে সেনা মোতায়েন করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা বা বিশ্ববিদ্যালয়, আমি মনে করি এটার জন্য বিশ্ববিদ্যালয়ের ইমেজ কিছুটা ডাউন হবে, যেখানে কিছু উচ্ছৃঙ্খল ঘটনা ঘটতে পারে বা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তাই সেনা মোতায়েন করে রাখা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কিছু না হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে আসবে, ভোট দিবে, গল্প করবে, গান গাইবে, চলে যাবে এবং তাদের ভোটের পরে রাত্রেবেলা রেজাল্ট হবে এবং নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা সবাই মিলে শুভেচ্ছা জানাবে। তারা যাকে ভোট দিচ্ছে সেই যে জিতবে এমনটা না, তারা যাকে ভোট দেয়নি অন্যজনও জিততে পারে, যারাই জিতবে তাদেরকে সাদরে গ্রহণ করবে। এখানে কোনো মারামারি হবে না যে আমার প্রার্থী জিতিনি তাই আমি তার সঙ্গে বা অন্যজনের সঙ্গে যে জিতছে তার সঙ্গে আমি একটা মারামারি বা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করব, এটা করবে না। সো আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই রকম উচ্ছৃঙ্খল না বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, সেখানে সেনা মোতায়েন করে আমাদের ইমেজটা নষ্ট করার দরকার নাই। যখনই সেনা মোতায়েন হবে তখনই বিভিন্ন জায়গায় মানুষ কানাঘুষা করতে থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো উচ্ছৃঙ্খল বা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তাই সেনাবাহিনী দিয়ে তাদেরকে একটা বেষ্টনের মধ্যে রাখা, নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে, আপনি ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আশা করছি ভবিষ্যতে আমাদের দেখা হবে, আর আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আবার আমাকে আমন্ত্রণ জানালে অবশ্যই আমি আসবো আপনাদের এখানে। সুপ্রিয় দর্শক, আয়ান আব্দুল্লাহ বলছিলেন যে জয় পরাজয় যাই হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নির্বাচনের মাধ্যমে একটা সৌহার্দ্যতার প্রতীক হিসেবে সারা দেশের মানুষকে দেখাতে পারবে যে যিনি পরাজিত হয়েছেন কিংবা যিনি জয়ী হয়েছেন সবাই এক কাতারে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে একই সাথে। তো আমরাও ভবিষ্যতে এরকম একটি স্বপ্ন দেখি এবং এরকম একটি পরিস্থিতি ডাকসুতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন। ধন্যবাদ সবাই।